এটা গল্প না, সত্য ঘটনা। প্রিয় দর্শক ও শ্রোতা, আমি সুতপা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা দ্য স্টোরি টেলার। আজ আমি আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে এলাম। অনেক দিন পর আবার আপনাদের মাঝে ফিরে এলাম। মাঝে শারীরিক অসুস্থতার জন্য আপনাদের মাঝে গল্প নিয়ে আসতে পারিনি জন্য দুঃখিত। আশা করি পূর্বের মতো আবারও আমার সাথেই থাকবেন আপনারা। আজ যে গল্পটি আপনাদের মাঝে নিয়ে এসেছি তার নাম হলো রকিং চেয়ার। চলুন তাহলে গল্পের প্রথম পর্বে চলে যাওয়া যাক। রিসাইকেল বিন মোহাম্মদপুর গ্রুপের চেয়ারের পোস্টটা দেখল মিতু। একটা রকিং চেয়ার বিক্রি হবে। শুধু চেয়ার নয়, সাথে আরও কিছু জিনিসপত্র আছে। তবে মিতুর মনে ধরল চেয়ারটা। দাম মাত্র 600 টাকা। রিকশায় করে শ্যামলী আনতে আরও 150 টাকা লাগবে। হয়ে যাবে। মিতু ঠিক করল চেয়ারটা সে নিয়ে আসবে। যেই ভাবা সেই মতো পোস্ট দাতাকে নক করে ফেলল। হ্যালো আপু, আমি শুধু রকিং চেয়ারটা নিতে চাই। আপনি শুধু রকিং চেয়ারটা সেল করবেন? 2 ঘন্টা পর উত্তর এলো, আচ্ছা চলে আসুন। মিতু সাথে সাথে জিজ্ঞেস করলো, লোকেশন? আদাবর 11। হাউস নম্বর দরকার নেই। প্রফেসর সাহেবের বিল্ডিং বললেই সবাই দেখিয়ে দিবে। গোলাপি রঙের 3 তলা বাড়ি, পাশে একটা ফাঁকা জমি আছে। আচ্ছা, তাড়াতাড়ি আসুন। আমি কনফার্ম নিব, আগামীকাল আসবো। কাইন্ডলি অন্য কাউকে দিয়েন না। ওকে। ওপাশ থেকে সংক্ষিপ্ত করে পোস্টদাতা কথা শেষ করে। মিতু পরদিন এমিলিকে স্কুলে দিয়ে রকিং চেয়ারের খোঁজে চলে গেল নিয়নের আম্মুকে সাথে নিয়ে। একা যেতে সাহস পেল না। বাড়িটা খুঁজে পেল সহজেই। অভিজাত 3 তলা বাড়ি, সম্ভবত 70-80 দশকে তৈরি হয়েছিল। দোতলায় থাকেন ভদ্রমহিলা। বোঝা গেল না বয়স কত হতে পারে, 35 বা 40। সাদা ছাপা শাড়ি পরে আছেন, বেশ গুছিয়ে। বাসাটা একটু এলোমেলো। ড্রয়িং রুমে পর্যাপ্ত আলোর অভাব আছে। শুধু 2 সিটের একটা সোফা ছাড়া আর কিছুই নেই। নিয়নের আম্মুকে নিয়ে মিতু ওখানেই বসল। ভদ্রমহিলা বললেন, বাড়িটা আমি ডেভেলপারকে দিয়ে দিচ্ছি, তাই সব এলোমেলো। জিনিসপত্র বেশিরভাগই বিক্রি হয়ে গেছে। মিতু একটা জিনিস বুঝল না, বাসা এলোমেলো কিন্তু মহিলা এত পরিপাটি হয়ে সেজে আছেন কিভাবে? কৌতূহল বশত জিজ্ঞেস করল, বাসায় আর কেউ নেই? না, এখানে আর কেউ থাকে না। আচ্ছা আচ্ছা, এই ধরনের বাড়ির বাসিন্দারা হয় এখন অভিজাত এলাকায় চলে গেছে বা দেশের বাইরে থাকে, এইরকমই হয়। মিতু রকিং চেয়ারটা নিয়ে দামটা পরিশোধ করে দিল। দুঃখিত, আপনাকে কষ্ট করে নিচে নামাতে হবে। আমার দারোয়ান, ড্রাইভার সবাই ব্যস্ত। না না, ঠিক আছে। নিয়নের আম্মু এক পাশ ধরল, মিতু আর এক পাশ। বেশি ওজন না। একটা ভ্যান ঠিক করে বাসায় পাঠিয়ে দিল মিতু। তারপর আবার এমিলির স্কুলে। রকিং চেয়ারটা দিয়ে বারান্দা সাজালো মিতু। চারপাশে ছোট ছোট ঝুলানো টবে বেবি টিয়ার্স আর ইঞ্চ প্ল্যান্ট, নিচে পোথোস, মানি প্ল্যান্ট, সাথে কিছু সহজলভ্য গাছ। এক পাশে একটা নীল অপরাজিতা বেশ ঝোপালো হয়েছে। দামি গাছপালা কেনার মতো শৌখিনতা করার টাকা মিতুর জমে না। তবু রুচিশীল মন মানসিকতায় সাধারণ গাছপালায় একটা বুনো সৌন্দর্য তৈরি করেছে। মিতু 2টো গল্পের বই আর কফির মগ রাখার জন্য একটা ছোট্ট কাঠের টুল নিয়েছে। বেশ আরামদায়ক জায়গা। এমিলিরও খুব পছন্দ হলো। সারা দিন দোল খাচ্ছে। কয়েকদিন পর এমিলি হঠাৎ বলল, মা, একটা গল্প আছে না এমিলির গোয়েন্দা কাহিনী? আমার নামের সাথে ভীষণ মিল। মিতু জিজ্ঞেস করল, কোথায় শুনেছ? মিস বলেছেন? না না, মিস বলেনি, স্যার বলেছেন। ও, নতুন কোনো টিচার এসেছে বোধহয়। তবে নার্সারি বাচ্চাদের সব মিস ক্লাস নেয়, পুরুষ টিচার নেয় না। কি জানি, নতুন কেউ এলো বোধহয়। সেদিন এমিলির বাবা গিয়েছে অফিসের কাজে ঢাকার বাইরে। এমিলি ঘুমিয়েছে।
বারান্দায় রিডিং ল্যাম্প দিয়ে মিতু সানজানা আলমের লেখা জল মিশে যায় জলে বইটার ৮০ পেজ অবধি পড়ে রেখে এসে শুয়ে পড়ল। সবুজ কাগজের বুকমার্ক আটকে দিয়ে এসেছে। সকালে ঘুম থেকে উঠে দেখল বইটা রকিং চেয়ারের পায়ের কাছে রাখা, বুকমার্ক নিচে পড়ে আছে। ১৩০ পেজে পেজ মার্কারটা রাখা। মিতু একটু চমকে গেল। এমন তো হওয়ার কথা না। ৮০ পেজ অবধি পড়েছিল, স্পষ্ট মনে আছে। তুলে বইটা রেখে ঘুমাতে এসেছে। অনেক ভেবেও কুল কিনারা না পেয়ে সে ভেবেই নিল হয়তো মনের ভুল, সে ১৩০ পেজ পড়েছে। তারপর থেকে পড়া শুরু করতে হবে। বইয়ের পাতার বিষয়টা তেমন মনে দাগ না কাটলেও কিছুদিন পরে মিতুর আর একটা সেল পোস্ট চোখে পড়ল। একজন একটা আলমারি বিক্রি করার জন্য পোস্ট দিয়েছে। কয়েকদিন আগে রকিং চেয়ারের সাথে এই আলমারিটাও প্রফেসর সাহেবের আত্মীয়া পোস্ট করেছিলেন। তবে এবারে আরেকজন সেল করছেন। মাত্র কয়েক সপ্তাহ আগে কিনে এখনই আবার বিক্রি করার কারণটা ঠিক বুঝে উঠতে পারছে না মিতু। তাই কৌতূহলবশত পোস্টটাকে নক করে ফেলল। হ্যালো আপু, কয়েকদিন আগেই না আপনি আলমারিটা কিনেছেন, তাহলে এখনই সেল করছেন কেন? সিন হলো, কোনো উত্তর নেই। মিতু আবারও লিখল, আমিও ওই আপুর কাছ থেকে রকিং চেয়ার কিনেছিলাম, তাই জানতে চাইলাম আর কি। ওপাশ থেকে এবার উত্তর এলো, আপনার ফোন নম্বর দিন। অচেনা আইডিতে ফোন নম্বর দেওয়াটা বুদ্ধিমানের কাজ না হলেও মিতু দিয়ে ফেলল। দুপুরের পর একটা ফোন এলো। আপু, আমি ওই যে আলমারিটা বিক্রির জন্য পোস্ট করেছি, আপনি নক করলেন? হ্যাঁ হ্যাঁ আপু, আসলে সমস্যা কি তাই জানতে চাইলাম আর কি। তেমন সমস্যা নেই আপু, আসলে আলমারিটা আমার মেয়ের জন্য কিনেছিলাম। ও কেমন জানি সারাক্ষণ বিড়বিড় করে কথা বলছে। জিজ্ঞেস করলে বলে স্যারের সাথে কথা বলি। তবে বিষয়টা বাচ্চার কল্পনা হলেও আমার মনে হচ্ছে আলমারি আনার পর থেকেই এমনটা শুরু হয়েছে। মিতু চমকে উঠল বিষয়টা শুনে। তো প্রিয় দর্শক ও শ্রোতা, কেমন লাগলো রকিং চেয়ার গল্পের প্রথম পর্বটি? এই গল্পটি দ্বিতীয় পর্বেই শেষ করে দেওয়া হবে। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আর আপনাদের বন্ধুদের জানার জন্যও শেয়ার করে দিবেন। আর পরবর্তী পর্বটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।